আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে জাহান থেকে আজকে আমাদের এই লাইভটি দেখতে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সিলেট ব্লগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা জানেন, অবগত আছেন, প্রায় 1 মাস আগে আমাদের ভাই এই সিলেটের কৃতি সন্তান রায়হান আহমদকে পুলিশের নির্যাতনে, অমানবিক নির্যাতনে পুলিশ ফাঁড়িতে নিয়ে বন্দরবাজার আকবর ভূঁইয়া তাকে নির্মমভাবে হত্যা করেছে। 1 মাস ধরে পুলিশ তাকে খুঁজে বাহির করার চেষ্টা করেও সেই আকবরকে খুঁজে পাচ্ছিল না, কিন্তু তার সহযোগী যারা ছিলেন সবাইকে ধরতে সক্ষম হয়েছে। পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই আকবরকে ধরার এবং তদন্ত কমিটির যে দায়িত্বভার দেওয়া হয়েছিল। পিবিআই 1 মাস যাবৎ খুঁজেও আকবরকে পায়নি এবং তদন্তের যে রিপোর্টগুলো দেওয়ার কথা ছিল সেগুলো তারা দিতে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত আমরা দেখেছি পিবিআই এর 5 জন কর্মকর্তা তারা কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তারা কিন্তু এই মুহূর্তে বাহিরে রয়েছেন তদন্ত থেকে। দর্শকবৃন্দ, সর্বশেষ অবস্থা আমরা জানিয়ে দিচ্ছি। আমরা দেখেছি যে আমরা আকবর ভূঁইয়াকে শেষ পর্যন্ত পুলিশ যেখানে ব্যর্থ হয়েছে আকবর ভূঁইয়াকে ধরতে, সেখানে সাধারণ জনগণ দেখেছি আমরা আকবর ভূঁইয়াকে ধরতে সক্ষম হয়েছে এবং সেটা খাসিয়ায়, আমাদের কানাইঘাট উপজেলার খাসিয়া সম্প্রদায়ের মানুষগুলো আকবর ভূঁইয়াকে ধরে তারা কিন্তু পুলিশের হাতে সাপোর্ট করেছে। এই মুহূর্তে আমরা দেখেছি পুলিশ সুপারের কার্যালয়ে আকবর ভূঁইয়াকে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই আকবর ভূঁইয়া আছে। আমরা সর্বশেষ খবর জানার জন্য আমরা এই মুহূর্তে আমাদের ভাই রায়হানের বাড়িতে অবস্থান করছি এবং রায়হানের যে মা রয়েছেন আমাদের খালার, ওনার সঙ্গে কথা বলার জন্য আমরা এখন তার বাড়িতে অবস্থান করছি। আমরা সর্বশেষ তথ্য নিয়ে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এবং ওনার কাছ থেকে এই আকবর ভূঁইয়া যে গ্রেফতার হওয়ার বিষয়ে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা রয়েছি এখানে রায়হান ভাইয়ের বাড়িতে। এখন আমরা চলে যাচ্ছি সবাই রায়হান ভাইয়ের বাড়িতে। আমরা খালাকে জানিয়ে দিচ্ছি আমরা যে রায়হান ভাই হত্যার পর থেকে আপনার যে কথাগুলো আমরা দেখে আসতেছি, আপনি যে কান্নাগুলা করতেছেন, আমরা জানি যে আপনি প্রথম দিনও যখন রায়হান ভাইকে হত্যা করা হয় পুলিশ ফাঁড়িতে নিয়ে, সেদিনও আপনি তাহাজ্জুদের নমাজে ছিলেন। আপনি সেখান থেকেও শুনেছেন আপনার রায়হান বলতেছিল, চাচা আমাকে বাঁচা, চাচা আমাকে বাঁচা, সেই শব্দটা আপনি শুনতে পেয়েছিলেন। সেখান থেকে আপনার পরের দিন সকালে আপনি শুনতে পেয়েছেন আপনার রায়হান ইন্তেকাল করেছে এবং সেটা পুলিশের নির্যাতনে ইন্তেকাল করেছে। তো আমরা জানি সেই পুলিশ কিন্তু তারা পিবিআই এর হাতে তুলে দিন তদন্ত বাদ যে এই হত্যার বিষয়ে। শেষ পর্যন্ত তারা কিন্তু ব্যর্থ হয়েছে। তারা আকবরকে 1 মাস পেরিয়ে যাওয়ার পর তারা ধরতে ব্যর্থ হয়েছে, কিন্তু সাধারণ জনগণ কিন্তু আমরা দেখেছি আকবর ভূঁইয়াকে ধরতে সমর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত তারা পুলিশ এদের হাতে তুলে দিয়েছে। এই বিষয়ে যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ সবাইকে। পুলিশ ইচ্ছা করে, আমরা এতদিন তো পুলিশের রাস্তা ছিল, কিন্তু পুলিশ যে এত নাটক করবে আমরা সেটা জানি না। এবং তারা দিয়েছে পিপিআই কাছে, পিপিআইও যে আমাদেরকে নাটক সাজিয়ে, আকবর যেইভাবে নাটক করতো সেরকম নাটক সাজিয়ে আমাদেরকে ঘুরাচ্ছে। পিপিআইরা এই যে পুলিশের কাছে যে অন্য শুধু আকবর ছাড়া ছিল তার সাথে সহযোগী, সবাই তো এইখানেই ছিল। এদেরকে কেন পুলিশ হ্যান্ডওভার করে না? পুলিশ কেন এদেরকে ধরে নাই? এদেরকে কেন রিমান্ডে নেয় না? এই একটা দুষ করেছে পুলিশ, এদের ঘরে রেখে এটা করেছে। আরেকটা দুষ করেছে, পুলিশরাই তাকে পালিয়ে দিয়েছে। হাসান নামের লোকটা তাকে পালাতে সাহায্য করেছে এবং আজকে আকবরকে ধরেছে কারা? পুলিশ ধরে নাই, পিপিআই ধরে নাই এবং কি কোনো বিজিবিও ধরে নাই, কোনো সিআইডিও ধরে নাই। আকবরকে ধরেছে বাংলাদেশের শেষ সীমান্তে এবং ইন্ডিয়ার ভারতের পাশ সীমান্তে ধরেছে। কানাইঘাটের একটা ছেলে, সেটা একদম খাসিয়া, একদম একটা সাধারণ ছেলে, সে তার মায়ের গর্ভ নিয়েছে এবং সে সৎ সাহসী একটা ছেলে। তাকে আমি বারবার সেলাউট জানাচ্ছি এবং তার মাকে সেলাউট জানাচ্ছি যে সে যে এত সাহসের সাথে যে এই কাজটা করেছে এবং সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পুলিশ যা করতে পারে না জনগণ তা করতে পারে, এইটা সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
পুলিশরা পয়সায় বিক্রি হয়, তাই পুলিশরা এই আকবরকে লুকিয়ে রেখেছে, পুলিশরা আকবরকে পালিয়ে দিয়েছে, কিন্তু জনগণ পয়সার কাছে কোনোদিন বিক্রি হয় না, সেইটা সে দেখিয়ে দিয়েছে আকবর। এবং এই যে আকবরকে যখন ধরা হয়েছে, যখন, তখন এই সাধারণ একটা ছেলে, এই ছেলেটা একবার বলে, এই ছেলেটা যখন নাম জিজ্ঞাসা করে তখন একবার বলেছে সে যে আমার নাম কি পলাশ দাস, একবার বলেছে ফুকন দাস, লাস্টে বলেছে আলী আকবর। এই তিনবার তিনটা নাম উচ্চারণ করার পর তার সন্দেহ জেগেছে, তাই সে চেয়ারম্যানকে ডেকেছে, এলাকাবাসীকে ডেকেছে, লাস্টে সবাই সামনে যখন তাকে বারবার প্রশ্ন করছিল, উল্টা সিধা প্রশ্ন করছিল, তখন সে এইটাই বলেছে, হ্যাঁ রায়হানকে আমি মারি নাই, আমি তাকে হসপিটালে পাঠিয়েছি। তাহলে সে রায়হানকে যদি হসপিটালে পাঠান, তাহলে ডাক্তারের হাওলায় পাঠাবে, একটা ইমার্জেন্সিতে পাঠাবে, তাকে ডাইরেক্ট কেন এই হিমাগারে রিফ্রিজের ভিতরে পাঠালো? তারপর সে এইটা বলেছে, তাকে একজন অফিসার বলেছে হাসানাকে তাকে পালিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছে, এবং একজন অফিসার বলেছেন তুমি 2 মাসের জন্য গা ঢাকা দিয়ে তুমি চলে যাও, 2 মাস পর যখন শান্তি হবে তখন তুমি আবার ফিরে আসবে। তাহলে এই পিপিআই যে লোক খুঁজতেছে, এই যে পুলিশ লোক খুঁজতেছে, এই নাটক যে আকবর করে বারে বারে মুরাদের সাথে নাটক, এই নাটকটা করার কোনো প্রয়োজন ছিল কি? আমার তো মনে হয় না এই নাটক করার প্রয়োজন ছিল। আমাদের তো স্পষ্টভাবে ভেসে আসছে যে আকবরকে পুলিশি হেফাজতে আকবরে তারা লুকিয়ে রেখেছে, এবং তার যে ঊর্ধ্ব কর্মকর্তারা অফিসার যিনি, উনিও তাকে সাহায্য করেছেন তাকে লুকিয়ে রাখার জন্য, এবং তাকে বলেছেন ছদ্মবেশে থাকো। সে ঠিকই দাড়ি লাগিয়ে এখানে মালা ঝুলিয়ে সে ছদ্মবেশে থেকেছে। তাহলে এই পুলিশের উপর আমাদের কোনো আস্থা নাই, এই পিপিআইয়ের উপরে আমাদের কোনো আস্থা নাই। তাই আমরা চাই বিচার বিভাগে, ট্রাইব্যুনাল বিচার বিভাগে তার দ্রুত বিচারের কামনা করি, এবং এর রিমান্ডটা হোক র্যাবের হাতে, র্যাবে এর রিমান্ডটা করুক। পুলিশের ভাই পুলিশ কখনো করবে না, আপনারা আপনাদের ভাইকে কখনো রিমান্ড দিতে পারবেন না, মারতে পারবেন না। পিপিআই হলো তাদের চাচাতো ভাই, চাচাতো ভাইও কোনোদিন চাচাতো ভাইকে মারবে না। তাই র্যাব এইটা করুক, র্যাবে রিমান্ডটা করুক, এবং বিচার বিভাগের তদন্ত সহকারে বিচার ট্রাইব্যুনালের সাহায্যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব বিচারটা। আপনি কি চাচ্ছেন? কথা বলার আগে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমরা দেখেছি যখন আকবর ভূঁইয়াকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়, তখন পুলিশ সুপার বাহির হয়ে কিন্তু জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সামনে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে আকবর ভূঁইয়াকে পুলিশ 15 দিন যাবৎ নির্গুম থেকে আকবর ভূঁইয়াকে ধরেছে। প্রিন্ট মিডিয়ার মধ্যে দেখেছি আকবর ভূঁইয়াকে জয়ন্তার কিছু লোক আমাদের সাধারণ জনগণ ধরেছে। আমাদের এই কথার সাথে কতটুকু সত্যতা আপনি মনে করেন, এটা যদি একটু বলতেন। পুলিশ যদি ধরার ইচ্ছা থাকতো তাকে পুলিশে পলাইয়া দিত না, এবং অফিসার উনি বলতেন না যে তুমি আত্মগোপন করে 2 মাস থাকো, যখন শান্তি হবে তখন ফিরে আসো। তা পুলিশ ধরে নাই, পিপিআই ধরে নাই, ধরেছে সাধারণ জনগণ একজন খাসিয়া ছেলে। এটা পুলিশ মিথ্যা বলতেছে। পুলিশের কাছে যখন আমরা এই পুলিশ বাড়িতে কেস নিয়ে যাই, তখন পুলিশ বাড়ির এরা কেস রাখে নাই, এবং 2 দিন যাবত এরা কিন্তু কোনো নাম দেয় নাই। আমি কে আমার ছেলেকে রাত্রে 8টায় মাটির নিচে শুয়ে, মাটির নিচে ঘুম পাচ্ছি, আমি নিয়ে যাই, আমার ছোট্ট নাতনিটাকে, আমার বউকে নিয়ে যাই যে আপনারা কেস লেখেন। তখন আমি বলেছি যে এই পুলিশ বাড়িতে কালকে রাত্রে ডিউটিতে কারা কারা ছিল। তখন আজহার নামে একজন এসপি না পুলিশ জানি না, উনি একজন অফিসার, উনি বলছেন আরেকজনকে তুমি কি জানো এরা কালকে কে কে ছিল? উনিও বলতেছে যে আপনি কি জানেন কে কে জ্বলতেছে। তারা 3 জন এইরকম, একজনে আরেকজনকে প্রশ্ন করতেছে যে কে কে জানো। তখন আমি বলেছি দেখেন আমি একটা বিডিআর এর বউ, এবং আমি একটা স্কুলে চাকরি করেছি, এবং আমি একটা পুলিশের ছেলের বউ। আমি জানি যখন চাকরিরত অবস্থায় যারা এখানে আসে ডিউটিরত, তখন তারা সাইন দিতে হয়,
আপনারা খাতা খুঁজলেই তো বের করবেন যে কারা কারা কালকে ডিউটিতে ছিল। তখন উনারা খাতা খুঁজে পান নাই, ওনারা 2 ঘন্টা খাতা খুঁজতে খুঁজতে বাইর করতে পারেন নাই। পরে উনারা, আমি 9:30টায় গেছি, উনারা কেস লেখছেন 1:55 এই দুধের শিশু, 2 মাস 10 দিনের শিশু, এই আমার ছেলের বউ, আমাদের মুখে রক্ত ভরা নিয়ে আমরা গিয়েছিলাম। তখন 9টায় গিয়েছিলাম, 9:30টায় গিয়েছিলাম, আমরা ঘরে ফিরেছি কয়টা? 4টা। আর উনারা কেস লেখছেন 1:55। এই যে তারা প্রথম থেকে তারা নাটক সাজাচ্ছে, এই নাটকের শেষ কোথায় আমি জানি না। আমরা একটু আপনাকে প্রশ্ন করছিলাম যে আপনাদের আমাদের সিলেটে মেট্রোপলিটন যে কমিশনার যোগ দিয়েছেন, উনি তো আপনার বাসায় এসেছিলেন, আপনি ওনার উদ্দেশ্যে কি বলবেন? উনি প্রথম শাহজালালের মাটি ছুঁয়ে সালাম করে উনি প্রথম এসেছেন আমার বাসায়। আমি কিন্তু খুব অসুস্থ বোধ করতেছি। আসলে সরি, আমরা আসলে আজকে যে আপনার আমাদের বিজয় যে জনগণ রাজপথে এখন পর্যন্ত বন্দরে হাজার হাজার মানুষ আকবরের ফাঁসির জন্য রাজপথে সবাই মিছিল মিটিং করছে, সেখান থেকে এসেছে শুধু একটা অনুভূতি নেওয়ার জন্য আপনার। অবশ্যই এই জন্য পুলিশ কমিশনার আপনাকে কি আশ্বাস দিয়েছেন এবং আপনি পুলিশ, কারণ এটা মেট্রোর ভিতরে পড়েছে যে ওয়ার্ডটি, এই জন্য কিছু বলবেন? উনি যখন প্রথম আমার ছেলে মৃত্যু হয় তখন 4 দিন পরে কেউ আসে নাই। আমরা স্মারকলিপি নিয়ে গেছিলাম, ডিসি অফিসে গিয়েছিলাম, পুলিশ কার্যালয়ে গিয়েছিলাম, কমিশনার কার্যালয়ে গিয়েছিলাম, আলমপুরে এই বিভাগীয় কর্মকর্তায়। তখন উনারা রাত্রে এসেছিলেন পুলিশ কমিশন, যিনি বদলি হয়ে গেছেন গুলাম কিবরিয়া। তারপর উনি আরবার উনি কমিশনার এসেছিলেন, উনি বলেছিলেন যে আমি একদম এই রায়হানের কেসটা নিয়ে আমি প্রথম সিলেটে এসেছি। এই উনি কমিশনার এসেই আমাকে বলেছেন যে প্রথমে শাহজালালের মাটি সালাম করেছেন এবং দ্বিতীয় আমার বাসায় এসেছেন আমাকে দেখার জন্য, সহাবলম্বী দেখার জন্য। এবং উনি আমাকে বলছেন যে সরি আম্মা, আপনাকে আমি কি বলে সান্ত্বনা দিব, তবে আমরা দ্রুত চেষ্টা করতেছি রায়হানের হত্যাকারীকে ধরার জন্য। এবং এই ফার্স্ট আমি রায়হানের কেস নিয়েই আমি সিলেটে এসেছি বলে উনি চলে গেছিলেন, আজ থেকে প্রায় 25 দিন আগে মনে হয়। তারপর উনি আরও মনে হয় 5-6 দিন পর উনি আমার নাতিনের জন্য কিছু গিফট পাঠিয়েছেন। তারপর উনার আর কোনো খবর নাই। আমি আবার যোগাযোগ করতে চাইছি, উনি টাইম দিয়েছেন পরের দিন যাইতাম, পরে আমি অসুস্থ হয়ে গেছি আর যাইতে পারি নাই, কিন্তু উনারা আর কোনো যোগাযোগ করে নাই। তাই আমার একটাই দাবি, একটাই আমার কথা, এই পুলিশ প্রধানমন্ত্রী উনি বেতন দেন, রেশন দেন, থাকার জায়গা দেন, খাওয়ার জায়গা দেন, কেন শুধু এই জনগণের জানমাল হেফাজত করার জন্য? কথা বলবো, আপনাদের বাসায় আমাদের সিলেটের যত কাউন্সিলর আছে, লিডাররা যেখানে এসেছিলেন, আপনার এখানে পররাষ্ট্রমন্ত্রী নিজে এসেছিলেন, আমাদের সিলেটের এক আসনের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের এই সিলেটের কৃতি সন্তান, উনি তো আপনার বাসায় এসেছিলেন। উনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? এবং আপনি আজকে তো আকবর গ্রেপ্তার হয়েছে, এবং ওনার উদ্দেশ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উনি যখন এসেছিলেন আমাদের বাসায়, তখন উনি আমাকে এই কথা বলে দিয়েছিলেন যে আকবর আমাদের নজরদারিতে আছে, সে সিলেট থেকে পালায় নাই, সে এখনো সিলেটে আসে, আমরা চেষ্টা করব তাকে দ্রুত ধরার জন্য। তারপর কয়েকদিন পর উনি টাঙ্গাইলে একটা মিটিং করেছেন, ওই স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করেছেন, মিটিং করে উনি বলেছেন আকবর আছে আমাদের আওতার ভিতরে, আমরা যে কোনো সময় আকবরকে ধরতে পারবো। তাহলে তাদের আওতার ভিতরে যদি ছিল, তাহলে আকবরকে কেন তারা ধরেন নাই? নিশ্চয়ই আকবরকে ধরলে আকবরের মাথার উপরে যে বড় বড় যে লাইটগুলা ফিট করা আছে, সেই লাইটগুলা হয়তো ভেঙে যাবে। তাই উনি ধরছেন না এবং আকবরকে বের করতেন না। আজকে এই যে আজকে একটা সাধারণ লোক আকবরকে ধরে খুঁজে দিয়েছে, আমার মনে হয়, আমার যত সম্ভব মনে হচ্ছে
যে আকবরকে যে স্পষ্টভাবে আকবর নিজের মুখে স্বীকার আসছে যে ওকে হাসান পালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং একজন অফিসার উনাকে বলেছে যে তুমি আত্মগোপন করে 2 মাস থাকো, 2 মাস পর যখন দেশ ঠান্ডা হবে তখন তুমি ফিরে আসবে। তাহলে এটা স্পষ্ট আসে না যে উনারাই তারা লুকিয়ে রেখেছেন এবং উনারাই চাচ্ছেন না এই বিচারটা হোক। তাহলে আমি এই কথা বলবো, এরা প্রশাসনের লোক বলে এরা যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু পাবলিকের লোক হলে তাকে সুস্থ অবস্থায় বেছে দেওয়া যাবে না। কারণ এটা স্বাধীন দেশ বলে প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীন দেশে স্বাধীনভাবে মানুষ বাস করবে, কিন্তু এটা তো স্বাধীন দেশ না। কিভাবে স্বাধীন দেশ হলো? স্বাধীন দেশ যদি হয়ে থাকে, আমার ছেলেটা কাজে গেছে, কাজ থেকে ঘরে ফেরার পথে কেন সে লাশ হয়ে ঘরে ফিরলো? আর এই যে আকবর মেরেছে, এই যে টিটুচন্দ্র দাস, সজীব, এই যে নুমান সাংবাদিক, এই যে আরো যারা আছেন সবাই তো তাদের হাতে ধরা ছোঁয়া নাই, তো তাদের ঘরের মধ্যে সব জড়ো আছেন। আকবর না হয় পালিয়েছিল, আকবরে ধরতে সক্ষম হয় নাই, কিন্তু যারা তাদের ঘরে ছিল এদের বিচার কেন শুরু করলেন না উনি? আমরা যে জেলা প্রশাসকের সামনে দেখেছি যে আন্দোলনরত জনগণ আর রয়েছেন, ওনাদের উদ্দেশ্যে যদি সর্বশেষ যদি কিছু বলতে চান আপনি একটু আমাদের উদ্দেশ্যে বলবেন। সবাই আপনারা আমার লাইভ দেখতেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই কাছে আমি চিরকৃতজ্ঞ জানাচ্ছি যে আমার রায়হানের জন্য আপনারা শত শত রায়হান একসাথে জড়ো হয়েছে। এবং আপনাদের কাছে আমি এইটাই বলবো, শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করেন, এমন আন্দোলন করবেন না, জ্বালা পোড়া ভাঙচুর কোনো আন্দোলন করবেন না। কারণ আমার রায়হান কোনোদিন কোনো দলের সাথে জড়িত ছিল না এবং আমার রায়হান ব্রিগেডিয়ারের ছেলে ছিল, আমার রায়হান পুলিশের নাতি ছিল, আমার রায়হান বিদেশে যাওয়ার কথা, জানুয়ারিতে আমেরিকায় যাওয়ার কথা। আমরা কোনোদিন আন্দোলনের সাথে আমাদের ফ্যামিলি জড়িত না, আমরা আমাদের ফ্যামিলি প্রশাসনের লোকের সাথে জড়িত এবং বিদেশের সাথে জড়িত, আমরা বিদেশের অবস্থায় আমরা আছি। তাই সবাই কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কোনো জ্বালাও পোড়াও ভাঙচুর করে কোনো ইয়ে করবেন না, উশৃঙ্খল করবেন না। আপনারা শান্তশিষ্টভাবে আপনারা আন্দোলন চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত আপনারা আকবরের এই সহযোগীরা এবং আকবরের মদত দ্বারা এবং আকবরকে যারা পালিয়ে যেতে সক্ষম করেছে, আকবরকে বলেছে যে 2 মাস আত্মগোপন করে থাকো, যে অফিসার সেই অফিসারের নাম না আসে, যত পাবলিক যতক্ষণ পর্যন্ত এদের নাম না আসবে, যতক্ষণ পর্যন্ত এদেরকে ধরা ছোঁয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ঘরে ফিরবেন না, আমাকেও সাথে নিবেন, আমিও আসবো। এবং একটা অনুরোধ, 11 তারিখ লালাবাজার মসজিদ থেকে জোহরের নামাজ পর আল সাদ ইংলিশ একাডেমি থেকে একটা মানববন্ধন বাইর হইবে, আপনারা সবাই এইখানে আমন্ত্রিত, আমিও আমন্ত্রিত। একটা মেসেজ আপনার কাছে দিচ্ছি, আমরা জোহরের পর থেকে যখন থেকে আকবর গ্রেফতার হয়েছে তখন থেকে কিন্তু আমরা লাইভ প্রোগ্রামে রয়েছে আমরা পুলিশ ফাঁড়ির সামনে, তো সেখান থেকে একটা মেসেজ আপনার জন্য নিয়ে আসছি। আপনি হয়তো বাড়িতে বসে আছেন, ওখানে খবর হয়তো রাখছেন, জানি না কিভাবে, তারপর আমি দেখতে পাচ্ছি আপনি এক রায়হান হারিয়েছেন, ওখানে কিন্তু শত শত হাজার হাজার রায়হান বেরিয়ে আসছে এবং সবাই কিন্তু আমাকে এবং সমস্ত ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে কথা দিচ্ছে যে এক রায়হানকে আমার মা হারিয়েছেন, আমরা 100 রায়হান চলে আসছি, শুধু ওকে গ্রেফতার করানো হয়েছে, কিন্তু আমরা ওর শেষ দেখে এবং ওর ফাঁসি দেখে এই মাঠ থেকে আমরা মাঠ ছেড়ে যাব। আমরা দেখেছি ওখানে পুলিশ কমিশনার, পুলিশ সুপার যিনি রয়েছেন আমাদের, উনি কিন্তু কথা বলার সময় বলেছিলেন যে কর্তৃত্বটা ওনাদের পুলিশের উপর নিয়ে, যারা ধরেছে তাদের উপর না নিয়ে ওনাদের উপর নিয়ে উনি কথা বলেছেন যে আমরা ধরে এনেছি 15-20 দিন না ঘুমিয়ে। তারপর আরেকটা কথা বলেছেন যে আমরা সর্বোচ্চ শাস্তি দিব এই আকবরকে। আরেকটা কথা বলেছেন, উনি শেষে বলেছেন যে আপনারা যার যার বাড়িতে চলে যান। তখন আমাদের এই উৎসুক জনতা যারা যে রায়হানগুলা বেরিয়ে আসছে, প্রতিটা রায়হান বলেছে আমরা ততক্ষণ যাব না এই মাঠে যতক্ষণ আকবর বরিয়ার ফাঁসি হয় নাই। তাই মা আপনাকে বলছি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কখনো কষ্ট পাবেন না, আপনার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, যার কারণে আপনি এক রায়হানকে হারিয়েছেন, প্রতিটা রায়হান ঘর থেকে বের হয়ে চলে আসছে এবং সবাই কিন্তু রায়হানকে বুকে ধারণ করে এখানে মাঠে আসছে। এদের কিন্তু আপনি আরেকটা জিনিসে আপনি গর্ববোধ করতে পারেন, আমরা যে এই
অন্যান্য ডিস্ট্রিক্টে দেখছি জ্বালাপোড়া আন্দোলনের সাথে জড়িত, কিন্তু আমাদের এই মানুষগুলা কিন্তু জ্বালাপোড়া আন্দোলনের সাথে জড়িত না। আমরা দেখেছি পুলিশ তাদেরকে অনেক ধরনের খারাপ ব্যবহার করেছে, কিন্তু তারা কখনো খারাপ রিয়েক্ট দেখায় নাই। তারা একটাই আন্দোলন করে যাচ্ছে, আকবরের ফাঁসি চাই বলে তারা চিৎকার করছে, এবং সেটাই তাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, তখন পর্যন্ত ফাঁসি হবে না। তাই আপনার কাছে এই মেসেজটা দিলাম, আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা ফাঁসি না হওয়া পর্যন্ত ইলেকট্রিক মিডিয়া সহ, প্রিন্ট মিডিয়া সহ যত বাইরেরা আছেন আমাদের এই মাঠে চলে আসেন, সবার জন্য আপনি দোয়া করবেন মা। থ্যাংক ইউ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সব ছেলেরা। আমি হয়তো আমার রায়হানকে তো আর পাইব না ফিরিয়া, শত রায়হান আছে আমার রায়হানের জন্য, আমার রায়হানের বিচার শত রায়হান দেখবে। হয়তো আমার রায়হান দিয়ে এই ইতিহাস শুরু হয়েছে। এই রায়হান মৃত্যুর আগে 2 মাস আগে আরেকটা ছেলে তারা মেরে ফেলেছে, এর আগে আরো অনেক রায়হান মারা গেছে, কিন্তু কেউ মুখ খুলে নাই পুলিশের বয়ে। তাহলে আমি আপনাদের সবাইকে এইটাই বলবো, আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান এবং পুলিশকে ভয় করবেন না, পুলিশকে ভয় করবেন না এবং অন্যায়ভাবে পুলিশকে চলতে দিবেন না। কারণ পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে, পুলিশ কোনোদিন জনগণের আজরাইল হয়ে থাকবে না। আমার রায়হানের জন্য পুলিশ ছিল আজরাইল, এই আমার রায়হানকে পুলিশরা আজরাইল হয়ে আমার রায়হানের জান কবজ করেছে। কিন্তু আপনারা পুলিশকে কখনো প্রশ্রয় দিবেন না এবং আপনারা জ্বালাপুড়া ভাঙচুর করবেন না। আপনারা যখন যেখানে আমাকে ডাকবেন আমি যাব। আমার রায়হানের জন্য যখন এত রায়হান চলে এসেছে, তাহলে আমি কেন আমি আপনাদেরকে সাথে যাব না, আমি অবশ্যই যাব। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে আমার পাশে আছেন। আজকে যে সীমান্তবর্তী জনগ্রাম থেকে আজকে আকবর গ্রেপ্তার হয়েছে, আজকে তো পুলিশ জেলা পুলিশ হ্যান্ডওভার করে আমাদের মেট্রোপলিটন পুলিশকে দেওয়া হয়েছে, ওনারা রেখেছেন। আপনি যে বিচারটা চাচ্ছেন স্পেসিফিক, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই একটা সংসদ সদস্য আছেন এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী আপনার পাশে এসেছে। আপনি সর্বশেষ প্রশ্ন আমাদের, আপনি বিচারটা কাটেন। আমি দ্রুত বিচার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছি। উনার যে বাবা হত্যা, ভাই হত্যার বিচারকারী, এরা 45 বছর পর এনে উনি বিচার ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়েছেন। তেমনি আমার ছেলের বিচারকারী, আমার ছেলের হত্যাকারীদের উনি দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির কাঠগড়ায়, ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় জনগণ যেন দেখতে পায়, এটাই আমার অনুরোধ। কারণ একে যে একটা ছেলেকে মারলাম, পরে কলা গাছ মারলাম, কি অন্য কাউকে মারলাম, সেইটা তো আমরা দেখতে পাবো না। তাই জনগণের সামনে, জনতার সামনে এই ফাঁসিটা হোক, এটাই আমার অনুরোধ। এই যে রেবের মাধ্যমে আমি চাই, রেবের মাধ্যমে এইটা রিমান্ড হোক, রেবের মাধ্যমে রিমান্ডটা হোক এবং ট্রাইব্যুনালে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব বিচার বিভাগে যেন এটা নিষ্পত্তি হয়, এটাই অনেক রায়হানরা রাজপথে মিটিং করছে, আপনারা দেখছেন। এখানে আমরা সম্মানিত দর্শকের মা সাতক্ষণ আমরা অসুস্থ, তারপরে আমরা বিজয় যে আজকে জনগণের বিজয় যে হয়েছে, রায়হানের মা আজকে এখানে জি দর্শক, আপনারা কথা শুনলেন আমাদের সেই নিহত রায়হান ভাইয়ের মায়ের সঙ্গে কথা বললাম, ওনার কাছ থেকে কথা শুনলাম। উনি যে কথাটা মেসেজটা সবার উদ্দেশ্যে দিয়েছেন, সেই মেসেজটা আমি আবারও রিপিট করছি। মেসেজটা হচ্ছে, আপনারা যারা আন্দোলন করছেন, জ্বালাপোড়াও আন্দোলনের সঙ্গে আপনারাও কিন্তু সেটা সাপোর্ট করেন না। আপনারা নীরবে যেভাবে একভাবে এখন আপনারা যেভাবে আন্দোলন করেছেন সেই আন্দোলনে চালিয়ে যান, ইনশাআল্লাহ আকবরের ভূঁইয়ার ফাঁসি হবে। আরেকটা কথা বলার চেষ্টা করছি দর্শক, কিন্তু আপনারা শুনেছেন আমাদের মা উনি বলেছেন যে আকবর ভূঁইয়ার যেন বিচার যেন যেটা হবে সেটা যেন বিচারের পর যেন র্যাবের হাতে তুলে দেওয়া এবং রিমান্ড যেন র্যাবের মাধ্যমেই নেওয়া হয়। উনি কিন্তু পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না, কারণ যে পুলিশ একটি মাস সময় নিয়েছে আকবর ভূঁইয়াকে ধরবে বলে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি সেই আকবর ভূঁইয়াকে যখন খাসিয়ারা যখন গ্রেফতার করে, তখন দেখেছি আকবর ভূঁইয়া নিজে বলতে ছিল ওনাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে সেই তাদেরই সদস্য, তাদেরই কর্মকর্তা। আমরা দেখেছি সেটা সে বলতে, এবং
সেটা পালিয়ে যেতে সহযোগিতা করেছে এবং সে কিন্তু সিলেট জেলার বাহিরে যায় না, সে সিলেট জেলার ভিতরে ছিল, কিন্তু পুলিশের উপরও শক্তিমান একটা ছিল পিবিআই, সেই পিবিআই কিন্তু তাকে খুঁজে বাহির করতে পারে না। আমরা দেখি সেই পিবিআই এর 5 সদস্য শেষ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি। যারা বাকি আকবর ভূঁইয়ার যে সহযোগী যারা ছিলেন তাদের কিন্তু যে রিপোর্টে দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত রিপোর্ট তারা দিতে পারেন, তাদের কাছ থেকে কোনো তথ্য বাহির করতে পারেনি। কিন্তু আকবর ভূঁইয়া ওই খাসিয়াদের কাছে অনেক তথ্য দিয়েছে, সেটা আপনাকে প্রিন্ট মাধ্যমে ইলেকট্রিক মাধ্যমে আপনারা প্রচার পেয়েছেন। তো দর্শক কিন্তু আপনারা শুনেছেন যে আকবর ভূঁইয়া বলেছেন এর ছাড়াও এই 5 জন 6 জন ছাড়াও আরো 7 জন রয়েছে এবং সে বলতেছিল বারবার যে আমি মারি নাই, আমি কিন্তু তাকে হসপিটালে নিয়ে গেছি, অন্যরা তাকে মেরেছে। কিন্তু আমরা এখন আসল তথ্যটা বাহির করতে চাচ্ছি। আমরা চাচ্ছি পুলিশ যখন রিমান্ডে নিয়ে এদের কাছ থেকে কোনো তথ্য বাহির করতে পারে নাই, আমাদের জনগণ, আমি যখন লাইভ অনুরোধ করেছিলাম সেখানেও শুনেছেন, প্রতিটা জনগণ প্রতিটা মানুষ চায় এই তদন্তটা যেন র্যাবের হাত ধরে হয়। আমি এখন কথা বলবো রায়হান ভাইয়ের চাচার সঙ্গে, উনি এখন তো অবস্থান করছেন আমাদের সঙ্গে, ওনার সঙ্গে ওনার কাছ থেকেও একটু কথা বলার চেষ্টা করবো। দর্শক বিন্দু আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি রায়হান ভাই চাচার সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে আমরা জানি আজকে দুপুরবেলায় রায়হানের সেই গাতক আকবর, কুলাঙ্গার আকবর আজকে আমাদের সাধারণ জনগণের হাতে গ্রেফতার হয়েছে। সে কিন্তু 1 মাস যাবৎ পুলিশ খুঁজেও, আইন শৃঙ্খলা বাহিনী খুঁজেও তাকে পাচ্ছিল না, কিন্তু শেষ সাধারণ জনগণ তাকে ধরতে সক্ষম হয়েছে। সেই আকবর কিন্তু ইতিমধ্যে পুলিশ কাস্টাডিতে রয়েছে, কিন্তু পুলিশ কাস্টাডি থাকার পর পুলিশ যখন কাস্টাডি নিয়ে আসে, পুলিশ সুপার যিনি রয়েছেন উনি বলেছেন বাইর হয়ে জনসাধারণের উদ্দেশ্যে যে পুলিশের কর্তৃত্ব দিচ্ছেন, খাসিয়াদের কর্তৃত্ব দিচ্ছেন না। উনি বলেছেন পুলিশ 15 দিন 20 দিন যাবৎ না ঘুমিয়ে সে আকবরকে ধরতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে আকবরকে ধরেছেন একমাত্র সাধারণ জনগণ। সেই কর্তৃত্ব ওনাদেরকে না দিয়ে নিজেরাই নিচ্ছেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন একটু যদি বলবেন? ওরা তো যাই বলবে তাই তো বলতে পারে, কারণ ওরা তো প্রথম থেকেই এই যে আমার রায়হানের ঘটনাটা এই আশিক এলাইয়ে উঠাইয়া নিয়ে আইছে এবং এই আকবরের সহযোগিতায় আকবরের নেতৃত্বে আশিক এলাইয়ে উঠাইয়া নিয়ে আইছে। ওই কাষ্টকরের সিন উঠাইছে, কাষ্টকরের ভিডিও ফুটেজে কোনো ওই দিন কোনো এই ধরনের রায়হানের কোনো ইয়েই ছিল না। ওইগুলা তো আপনারা মিডিয়া সবাই তো দেখছেন, পাবলিকরাও দেখছে সবাই। ওইটাও যদি কাষ্টকরের নাটক সাজাইতে পারছে তাহলে এই নাটকটাও সাজাইবে না কেন? ওরা তো যাই চাইবে তাই পারবে। তার জন্য ওনারা ঊর্ধ্বতম কর্মকর্তারা কি বলতেছেন কি না বলতেছেন ওইটা ওনারাই জানেন ভালো। আর রায়হানের হত্যাকারীকে ধরা হয়েছে, এই খুনি আকবরকে এখানে পাবলিকরাই ধরছে, ধরিয়া বিজেপির কাছে ফোন দিছে, চেয়ারম্যানকে ফোন দিছে, বিজেপির হাতে হস্তান্তর করছে এবং বিজেপির থানার কাছে হস্তান্তর করছে। আমার একটা প্রশ্ন, এই খানাইঘাট থানার যে ওসি সাহেব উনি কে? সে এই তাহলে তো উনার মদতেই সে খানাইঘাটে এতদিন ছিল, আর এই সুযোগ সুবাদেই উনি লম্বা টাইম হ্যাঙ্গিং করে ওকে আজকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এই খানাইঘাটের ওসি। কারণ খানাইঘাটের ওসি সাহেব যদি না জানতো, না মদত দিত, তাহলে সে খানাইঘাটে এতদিন থাকতে পারতো না। নিশ্চয় সে লুকিয়ে এই খানাইঘাটেই ছিল, আর ওই বর্ডারের সুযোগ সুবিধা পায় নাই, এতদিন যাইতে পারে না। এই আজকে সুযোগ পাইছে, পরে বাহির করিয়া দিছে। এই খানাইঘাটের ওসি সাহেবরে ওইটা জিজ্ঞাসা করার দরকার যে উনি এই আকবরকে কতদিন ওনার হেফাজতে রেখেছিলেন, এইটা আমি মনে করি। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি জানি যে আকবর ভূঁইয়া যখন এখান থেকে ধরা হয় এই খাসিয়াদের হাতে, তখন সে কয়েকটি তথ্য দিয়েছে। এই তথ্যগুলো সম্পর্কে আপনি কি বলবেন? তথ্য তো প্রথমে এইটাই দিছে যে নামের 2-3 বার নাম বলছে উল্টা পাল্টা। লাস্টে যখন ওকে একটু তারা ধমক দামক দিছে তখন বলছে যে তার নাম আকবর। যাক, পরে বলছে যে তুমি এতদিন লুকিয়ে কোথায় ছিলা, কার ইয়েতে ছিলা? বলছে যে ঊর্ধ্বতম কর্মকর্তায় আমাকে বলছেন যে 2 মাস তুমি আত্মগোপন করে থাকো, 2 মাসের আন্দোলন এটা একটু ঠান্ডা হয়ে যাবে, কোনো কিছু হবে না, পরে তুমি আসবা। এই ঊর্ধ্বতম কর্মকর্তাকে এবং সেই আকবর ফালি থেকে যখন ফোন দেয় একজন ঊর্ধ্বতম কর্মকর্তার ওয়াইফের কাছে,
দেওয়ার পরে ওই কলটা আকবরের শেষ কল ছিল। এরপরেই তার ফোন রাখিয়া সে পুলিশ বাড়িতে। এখন যে আজকে গ্রেপ্তার হলো কানাইঘাটের গ্রামের খাসিয়া সম্প্রদায়, তারা তাকে আটক করে বিডিআর কাছে হস্তান্তর করার পর কানাইঘাট থানায় আসে। এখন আজকে হাজার হাজার রায়হান রাজপথে এসপি অফিসের সামনে ডিসি ভরে গেছে হাজার হাজার, তারা একটাই দাবি আকবরের ফাঁসি চাই। আপনি পরিশেষে আমি এটা বলবো যে বিচারটা কার কাছে চাচ্ছেন? আমরা চাচ্ছি, কারণ ওই পুলিশে তো ঠিকমতো তদন্ত করতেছে না, পিপিআইও তো পুলিশের লোক, এবং পিপিআই প্রথমে যারা ছিল ওরা খুব সৎ অফিসার ছিল এবং সৎভাবে কাজ করছে, এটা আমার নিজেই আমি দেখেছি এবং আমি নিজে ওই পিপিআই অফিসেও গেছি, গিয়ে আমি সবার সাথে আলাপ করছি। বা এই মাহিদুল সাহেব যতটুকু কষ্ট করেছেন, সৎ একজন অফিসার, সে যখন দেখছে যে সব কিছু বাইরে হয়ে আসবে, প্রশাসন এখানে ফাঁসবে, ঊর্ধ্বতম কর্মকর্তা অকল ফাঁসবে, তখনই সাথে সাথে ওদেরকে কি করোনা হয়ে গেছে বলে পুরা টিম বদলি করলো, বদলি করে আওলাদ সাহেবকে দিছে। এবং আওলাদ সাহেবে আসিয়া নতুনভাবে আবার শুরু করছে, তদন্ত শুরু করছে। ওই রায়হানের সিমকে ব্যবহার করছে, কে কি এই আশয় বিষয় এই বাসার এখানে দেখতেছে, ইয়ে করতেছে, ওনারাও কীভাবে কতটুকু অগ্রসর হচ্ছে এটা আমি জানি না। তবে আমাদের এখন মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে পিপিআই থেকেও আগের অফিসার যদি থাকতো তাহলে ঠিক আছে, এখন পিপিআই থেকেও আমাদের একটু মন ইয়ে হয়ে গেছে। এখন আমরা চিন্তা ভাবনা করছি যে র্যাবের মাধ্যমে এটা যেন হয়, র্যাবের কাছে যদি যায় তাহলে হয়তো সুষ্ঠু তদন্ত হবে এবং সুষ্ঠু বিচারও আমরা পাবো। আর মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে একটাই আমার অনুরোধ যে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারটা যেন আমরা পাই। রায়হানকে তো আর পাবো না। আরেকটা জিনিস আপনার কাছে বলতে যাচ্ছি, আমরা জানি আমাদের এখানে পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, উনি কিন্তু 2 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে দিয়ে গেছেন, আরো কিছু 50,000 টাকা আসছে এবং পুলিশের কাছ থেকেও একটা গিফট সামগ্রীও আসছে আমরা দেখছি। আপনি কি মনে করেন আমাদের এই রায়হানের যে কন্যা সন্তান রয়েছে, এই কন্যা সন্তানের জন্য এই টাকাগুলো যথেষ্ট? এবং টাকাগুলা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন ওনারা? রায়হানের এই 2.5 লক্ষ টাকাই কি রায়হানের লাশের দাম? না না, ওইটা তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব আসিয়া এই 2 লক্ষ টাকা দিয়েছেন, ওইটা কোনো সরকারের পক্ষ থেকে না। সরকারের পক্ষ থেকে যদি হইতো তাহলে খামের উপরে লেখা থাকতো মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের। উনি পার্সোনালি ভাবে এটা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে তো আমি বারবারই অনুরোধ করতেছি, উনি আমাদের নেত্রী এবং আমাদের দেশের নেত্রী, দর্শন নেত্রী, যার জন্য উনিও স্বজনহারা, ওনার বাবা নাই, ভাই নাই, শুধুমাত্র এক বোন নিয়ে উনি আছেন। উনি তো আমার থেকেও বেশি বুঝতে পারবেন। রায়হানের মা তো এক রায়হান হারাইছে, হারাইয়া একজনের জন্য যদি ওর মার এতটুকু ইয়ে, তাহলে উনি কতজন আত্মীয় স্বজন হারাইছেন, ফ্যামিলি হারাইছেন। আর 40-45 বছর পরেও যে উনি সুষ্ঠু বিচার করতে পেরেছেন। আর এইটাই আমার বিশ্বাস যে আমাদের প্রধানমন্ত্রী সব সময়ই বলেন যে আমার দলীয় লোক হোক আর এতে যদি যেই বা হোক, আমি কোনো সময় দোষীকে আমি কোনো সময় ছাড় দিব না এবং ছাড় পাবে না। এই আশাও কিন্তু আমাদের আছে যে সুষ্ঠু বিচার আমরা পাবো। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চা, আমরা জানি রায়হান ভাই ওনার ফ্যামিলি সহ ওনার সবাইকে নিয়ে আমেরিকায় যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে কথাটা হচ্ছে যে রায়হান ভাই যখন ইন্তেকাল করেছেন পুলিশের নির্যাতনে, কিন্তু রায়হান ভাইয়ের স্ত্রী এবং মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে আমেরিকায় যাওয়া। সেই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রী কি কোনো কিছু আশ্বাস দিয়েছিলেন ওনাদের ব্যাপারে? না, উনি এইটার ব্যাপারে কোনো আশ্বাস দেন নাই, শুধুমাত্র বলেছেন যে কতজন যাওয়ার ছিল বলে, ওরা তো 21 জন যাওয়ার ছিল, এখন তো আর রায়হান নেই। তেমনি আর করোনা যদি না আসতো তাহলে তো ওরা করোনার আগেই চলে যেত। আপনারা কি চান যে পররাষ্ট্র মন্ত্রীর কাছে
এই রায়হান ভাইয়ের স্ত্রী এবং মেয়ের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কোনো যোগাযোগ করেছিলেন এই বিষয় নিয়ে? না, এটা আর কোনো যোগাযোগ করি নাই। আমরা তো এই ঝামেলা এটা শেষ না হলে তো আমরা কোনো দিকে অগ্রসর হতে পারছি না। আমি মনে হয় ব্যাপারে পরে যখন আপনারা যোগাযোগ করে না হতে পারে, এর ভিতরে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে হয়তো একটা আশ্বাস আসতে পারে। এবং পররাষ্ট্রমন্ত্রী চাইলে আমাদের রায়হানের ভাইয়ের স্ত্রী এবং মেয়ের ভবিষ্যৎ যে অন্ধকার আমরা দেখছি অন্ধকারে দূরে আসতে পারি, সেটা আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন মেসেজটা সরকারি ভাবে আপনি আমাদের প্রধানমন্ত্রীর কাছেও দিতে পারেন, পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের এই মিডিয়ার মাধ্যমে দিতে পারেন? তো আপনি যদি কিছু জানান আপনি খুব খুশি। এই রায়হানের চাচা আমেরিকা থেকে আসছেন, আজকে 5-6 দিন হয়েছে। উনি তো সবাইকে নেওয়ার জন্য অ্যাপ্লাই করছিলেন, কাজ সব কিছু বুঝাইছেন। কারণ উনিও আসেন দেশে, তাই ওনার সাথে পরামর্শ করে উনি যেভাবে হবে সেইভাবেই পররাষ্ট্রমন্ত্রীর কাছে তো অবশ্যই উনি আবেদন করবেন। আপনি কি চান, আপনি কি করবেন পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিষয়ে নিয়ে? ওর চাচা করবে, আপনিও তো একটু চাচ্ছেন। আমরাও তো ফ্যামিলি থেকে অবশ্যই আমরা করবো। আমার নাতির বা আমার ছেলের বউয়ের ভবিষ্যৎটার জন্য পররাষ্ট্রমন্ত্রী সাহেব চেষ্টা করলে আমার মনে হয় ওদেরকে আমেরিকা পাঠার সুযোগ করে দিতে পারেন। আমার কথা জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক বিন্দু আমরা কথা বললাম এই মুহূর্তে রায়হান ভাইয়ের পরিবারের সঙ্গে, প্রথমে কথা বলেছি ওনার মায়ের সঙ্গে এবং চাচার সঙ্গে। তো দর্শক বিন্দু আরেকটা কথা আপনাদেরকে মেসেজ না জানালে নয়, আপনারা প্রথম থেকেই আমি বলছি, বর্তমানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন ওনাকে সবাই চিনেন, সবাই জানেন। আমরা বাংলাদেশ নামে একটা লাল সবুজ পতাকা পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরে। উনি যদি সেই 7ই মার্চের ভাষণে যদি জ্বালাময়ী তেজের সময় যে ভাষণটা যদি না দিতেন, তাহলে মানুষরা ঝাঁপিয়ে পড়ে 30 লক্ষ মানুষ শহীদ না হয়ে আমাদের এই লাল সবুজ এনে দিতে পারত না। সেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন। এবং আরেকটি কথা না বললেই নয়, আপনারা জানেন 1975 সালে বঙ্গবন্ধু সহ সপরিবারে সবাইকে হত্যা করেছে কিছু কুলাঙ্গাররা। আমরা দেখেছি তখন আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা তখন দেশের বাহিরে ছিলেন, যার কারণে ওই দিন ওই ঘাতকদের হাত থেকে বেঁচে গেছিলেন। যার কারণে আজকে এত সুন্দর একটা নেতৃত্ব আমরা পাচ্ছি ওনার কাছ থেকে। আমরা আশা করব জননেত্রী শেখ হাসিনা, আমরা দেখেছি উনি যখন ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার পর 45 থেকে 46 বছর পরে সেই কুলাঙ্গারদের ফাঁসি এবং সেই কুলাঙ্গারদের বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করা হয়েছে। যারা আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের বিচার করা হয়েছে। আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে বলতে চাই, আপনি জানেন পরিবারের সদস্য হারানোর বেদনা। আপনি 1-2 হারান নাই, আপনি আপনার পরিবারের মা, বাবা, ভাই সবাইকে হারিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে যার বাড়িতে রয়েছি, আপনি জানেন সবচাইতে বাড়ি ওই জিনিসটা যে সন্তানের লাশ মা বাবার কাঁধে সবচাইতে বাড়ি হয়। আপনি হয়তো বাবা মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, সন্তান হারাননি, কিন্তু ওনারা সন্তান হারিয়েছেন। ওনাদের যে কষ্টটা কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী, কারণ আপনি পিতা মাতা ভাই হারিয়েছেন, আপনি বুঝতে পারবেন কতটা কষ্টের। আপনি নিজে বলেছিলেন, আপনি যখন একটা এয়ারপোর্ট পাড়ি দিচ্ছিলেন তখন আপনার ফাস্টফুড দেখে একটা লোক আপনাকে বলেছিল আপনি বঙ্গবন্ধুর কন্যা। আহারে, বঙ্গবন্ধুকে বাঁচতে দিল না ওই কুলাঙ্গার গুলা। এই কথাটা শোনার পর আপনি ওই দিন স্তম্ভ হয়ে গেছিলেন, বাকরুদ্ধ হয়ে গেছিলেন, আপনি ওই দিন কান্না করেছিলেন, খুব কষ্ট পেয়েছিলেন। আজকে আপনার কাছে বলবো প্রধানমন্ত্রী, আপনি রায়হান ভাইয়ের আম্মাকে দেখছেন, আপনি দেখছেন প্রতিটা দিন একটা না একটা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আসছে ওনার বক্তব্য নেওয়ার জন্য, আর প্রতিটা বক্তব্যে উনি কান্না করছেন। শুধু এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার সামনে কান্না করছেন না, উনি কিন্তু প্রতিটা ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং উনি শুনেছেন তাহাজ্জুদের নামাজও পড়েন। ওই নামাজগুলাতে যখন সিজদাতে যান তখন ওনার রায়হানের কথা শুনলে ওনার বুকটা কেঁপে উঠে, চোখ দিয়ে পানি বাইর হয়। আপনি ওই দিন যেভাবে কষ্ট পেয়েছিলেন তার চাইতে বেশি কষ্ট পাচ্ছেন এই রায়হানের মা, কারণ উনি ছেলে হারিয়েছেন, আপনি হয়তো পিতা মাতা হারিয়েছেন, সেটা হয়তো বা একটু হলেও কষ্ট কম হতে পারে, কিন্তু উনি ছেলে হারিয়েছেন।
যে ছেলের লাশ কাঁধে নেওয়ার পর অনেক বাড়ি হয়ে যায়, সেই ছেলে হারিয়েছেন। আমি চাই আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি 45 বছর পরে আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ওনার পরিবারের হত্যাকারীদের বিচার করতে পারেন, তাহলে আমাদের এই রায়হান ভাইয়ের হত্যাকারীরও বিচার করবেন, অবশ্যই করবেন। এবং এই সিলেটের মাটিতে, পবিত্র মাটিকে আমাদের যে কলঙ্ক যারা করেছে সেই কলঙ্ক মুক্ত করবেন, আপনি আশা করি অবশ্যই আপনি কলঙ্ক মুক্ত করবেন। এবং এই আকবর, শুধু আকবর বুইয়াকে ফাঁসির কাস্টে ঝুলালে চলবে না। আকবর বুইয়া কিন্তু একা এই কাজটি করেনি। আকবর বুইয়াকে যারা মদত দিয়েছে, যাদের মদতে কিন্তু আকবর বুইয়া এরকম নৃশংস একটা কাজ করতে সক্ষম হয়েছে, সেই আকবর বুইয়ার সঙ্গে যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে, সে যত বড় লেভেলের হোক না কেন, যত বড় পদের হোক না কেন, আপনি আমার চাচা বলেছেন, আপনি প্রতিটা ভাষণে বলে থাকেন আমার দলের কর্মী হোক বা অন্য কেউ হোক, যত বড় শক্তিশালী হোক। আমরা দেখেছি কিছুদিন আগে একটা লোক যখন একটা বিডিআর কর্মীকে বা যে কর্মীকে হাত উঠাইছে, তখন কিন্তু আমাদের র্যাবরা তাকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছে। ওটার নামটা জানি না, ভুলে গেছে, নামটা আসতেছে না। ওই যে গ্রেফতার করছে কিছুদিন আগে একটা ঢাকায়, ওই লোকটাকেও আপনি আইনের আওতায় নিয়ে এসেছেন। ওর বাবা কিন্তু আপনার দলেরই লোক, একজন অসরকারি একজন এমপি, সে হাজি সেলিম এবং তার ছেলে, ওরাও কিন্তু এত বড় অপরাধ করেও পার পায় নাই, ওরাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। সবাই কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনি এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করুন। হাজি সেলিমকে ছাড় দেন নাই, ঠিক সেইভাবে আকবর বুইয়া কেন, আকবর বুইয়ার উপরে যারা গডফাদার রয়েছে তাদেরকেও যেন আইনের আওতায় নিয়ে আসবেন এবং তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, আমি আশা করি অবশ্যই আপনি দিবেন। কারণ আপনি নিজে একজন বাংলাদেশে আসার পর যে উন্নয়নের জোয়ার বচ্ছে এবং সন্ত্রাস মাদক থেকে আপনি যেভাবে বাংলাদেশকে বাহির করে নিয়ে আসছেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচু দরবারে পৌঁছাইতেছেন, তারই ধারাবাহিকতা এই রায়হান ভাইয়ের হত্যাকারীদেরও বিচার স্থাপন করতে হবে। তাহলে এই সিলেটে আর দ্বিতীয় কোনো পুলিশ কেন, কোনো লোকই এরকম দুঃসাহস কাজ করতে পারবে না। নিরীহভাবে কোনো মা তার ছেলেকে হারাতে হবে না। আজকে জানেন, রায়হান ভাই হারানোর পর থেকে প্রতিটা মা যখন তার সন্তানকে বাহিরে পাঠান, তখন বয়ে থাকেন আমার ছেলে ঘরে আসবে কি সুস্থভাবে, নাকি পুলিশি নির্যাতনে আমার ছেলে মারা যাবে, সেটা নিশ্চিত নেই। প্রতিটা মা কিন্তু তখন কাঁদেন। আপনি জানেন, আমি প্রথম যেদিন রায়হান ভাই মারা যাওয়ার পরে আমি যখন নিউজ করতে এখানে আসি, তখন আমার বাবা মা আমার পা ধরে রেখেছিলেন, বাবা তোর নিউজের দরকার নাই, তুই যাচ্ছিস নিউজের জন্য, যদি লাশ হয়ে ফিরে আসিস তখন কি হবে। সেভাবে প্রতিটা মা, প্রতিটা বাবা, প্রতিটা ছেলেকে ঘরের বাহিরে পাঠাতে তখন তারা কিন্তু হিমশিম খান, তারা বয়ে থাকেন আমার ছেলে আমার ঘরে ফিরে আসবে কিনা সুস্থভাবে। তো আপনার কাছে একটা মেসেজ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে একটাই অনুরোধ করব, জোর হাত করে আপনি অনুরোধ করব, আপনি দেখুন একবার আমাদের এই সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সম্মুখে হাজার হাজার মানুষ। এই রায়হান ভাই কিন্তু ওদের কিন্তু কোনো রক্তের সম্পর্কে কোনো আত্মীয় নয়, ওদের কোনো ভাই নয়, কোনো কিচ্ছু নয়, কিন্তু সবাই ওকে ভালোবাসে। ও কোনো দল করতো না, শুধু সাধারণ একটা ডাক্তারের চেম্বারে কাজ করতেন। সেই রায়হান ভাইকে নির্মমভাবে হত্যা হতে হয়েছে। মানুষ বলছে 10,000 টাকার জন্য, আমি বিশ্বাস করি না 10,000 টাকার জন্য রায়হান ভাইকে হত্যা করা হয়েছে। তার পিছনে কিন্তু বহুত ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্র কিন্তু শিকড়কে বাহির করে নিয়ে আসতে আকবর বুইয়াকে রিমান্ডের মাধ্যমে, পুলিশি রিমান্ডে হবে না, পুলিশি রিমান্ডে যদি বাহির হয়ে আসতো তাহলে আকবর বুইয়ার সহযোগীরা এতদিনে বাহির করে দিত, কথাটা বলে দিত। ওনার মা বারবার বলছেন আকবর বুইয়ার এই যেটা রিমান্ড হবে সেটা যেন পুলিশি মাধ্যমে না হয়। পুলিশের উপর আর মানুষ আস্থা রাখতে পারছে না, 1 মাসের উপরে হয়ে গেছে। পুলিশ সহ পুলিশের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, পিবিআই, ওরাও কিন্তু রায়হান ভাইয়ের হত্যাকারী আকবর বুইয়াকে ধরতে পারেনি, অথচ এদের বগলের নিচে ছিল আকবর বুইয়া, সিলেটের বাহিরে যায়নি, সে কিন্তু সিলেটের ভিতরেই ছিল। সেই আকবর বুইয়াকে ধরতে পারেনি। সেই আকবর বুইয়া জানে কোথায় ছিলেন, কানাইঘাটে লুকিয়ে ছিল প্রায় 1 মাস যাবত। আপনারা জানেন, সেই আকবর বুইয়াকে মদত দিয়েছিল, পিছন থেকে ওখানে রেখেছিল ওই
কানাইঘাটের যে ইন্সপেক্টর যে রয়েছে, যে অফিসার ইনচার্জ রয়েছে, তার মাধ্যমে কিন্তু সে 1 মাস ধরে ওখানে আছে। শেষ পর্যন্ত সাধারণ জনগণের সহায়তায় ধরে তাকে পুলিশ হেফাজতে তুলে দেওয়া হয়েছে। আইন নিজের হাতে তুলে নেয় নাই ওই খাসিয়ার মানুষগুলা, যাদেরকে মানুষ মানুষ বলে মনে করে না, কিন্তু তারা আজকে মানুষত্বের কাজ করে দেখিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। আপনারা জানেন আজ পুলিশ হচ্ছে মানুষের সেবক, পুলিশ হচ্ছে মানুষের সব বন্ধু, কিন্তু সেই বন্ধুগুলা অবন্ধুর কাজ করেছে, দুশ্মনের কাজ করেছে, নিরীহ মানুষটাকে মেরে ফেলেছে, নৃশংসভাবে হত্যা করেছে। এত ভালো ছিল এই এলাকার মানুষ যারা রয়েছেন। রায়হানের ব্যাপারে এখন পর্যন্ত কোনো মিডিয়া একটু তিল পরিমাণও খারাপ বাহির করতে পারেনি, আর আমি জানি না কখনো বাহির করতে পারবে কিনা। সেই রায়হানকে মৃত্যুবরণ করতে হয়েছে পুলিশি নির্যাতনে, পুলিশ ফাঁড়িতে। আমি আজকে কিছু সময় লাইভ শেষ করে কিছু দোকানে হাঁটছিলাম, করোনার সময় লক্ষ লক্ষ টাকা এইসব দোকান থেকে এই আকবর ভুইয়া উঠাইছে। সে একা খায় নাই, সে রাজপ্রসাদ বানিয়ে রেখেছে তার বাড়িতে, আপনি দেখেছেন। ওই আকবর ভুইয়াকে ফাঁসি দিলে শেষ হবে না, ওর তদন্ত করুন, ওর বাড়িতে কত টাকা আছে। ওর এলাকার মানুষ বলতেছে আগে জায়গা ছিল না, বাড়ি ছিল না, এখন সারা এলাকা তার হয়ে গেছে, এত জায়গা কিনেছে। সেগুলোর জন্য তদন্ত করা হয়, বাহির করে নিয়ে আসা হয়। সেগুলোর জন্য আমরা জানি আমাদের যারা রয়েছেন, সেটা সরওয়ার আলম ভাই যিনি রয়েছেন র্যাবের কর্মকর্তা, ওনার মাধ্যমে তদন্ত করে ওই জায়গাগুলোও যেন সরকারি খাতে নিয়ে আসা হয়, সেটাই আমি অনুরোধ করব। আর আরেকটা কথা বলছি, আমরা জানি যে খাসিয়া ভাইয়েরা আমাদের এই আকবর ভুইয়াকে ধরতে সক্ষম হয়েছে, তাদেরকে যেন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়। কারণ আমরা জানি, দেখেছি বিভিন্ন সময় যারা বড় বড় গডফাদারদেরকে ধরিয়ে দেওয়া হয়, তাদেরকে পরবর্তীতে মৃত্যুবরণ করতে হয়, মেরে ফেলে। আমরা চাইবো তাদেরকে যেন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় এবং তাদেরকে জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়। আরেকটা কথা, আমার কিছু আমেরিকা থেকে আমার এক ভাই, লন্ডন থেকে এক ভাই, যিনি আমাদের গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান, ওনার কাছে আজকে রাত্রে আমি যোগাযোগ করব। আপনি ঘোষণা করেছিলেন আকবর ভুইয়াকে যারা ধরিয়ে দিবে 10 লক্ষ টাকা পুরস্কার দিবেন। আমি মনে করি এই রায়হান ভাইয়ের যে মেয়েটা রয়েছে বাড়িতে, এই 10 লক্ষ টাকা আপনি বলেছিলেন যে 72 ঘন্টার ভিতরে যদি ধরতে পারে তাহলে আপনি দিবেন, কিন্তু 72 ঘন্টা পেরিয়ে গেছে। আপনি 10 লক্ষ টাকা এই পরিবারের রায়হান ভাইয়ের মেয়েকে দিয়ে দিন, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। আর দ্বিতীয়টি কথা, আরেকটা কথা আপনার কাছে বলবো, আমাদের যারা রয়েছেন লাইভের মধ্যে সবার কাছে একটা মেসেজ দিব, আমাদের এই খাসিয়ার ভাইদেরকে আপনারা পুরস্কৃত করবেন। এটা যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনটা চাইলে কিন্তু আকবর ভুইয়াকে পাড়ি দিয়ে কিন্তু ইন্ডিয়াতে পৌঁছে দিতে পারতো, কিন্তু তারা কিন্তু সেটা সততার সহিত এই রায়হান ভাইয়ের কে বুকে ধারণ করে তারা কিন্তু আজকে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আপনারা তাদেরকেও পুরস্কৃত করবেন, তাদের সঙ্গে থাকবেন, তাদেরকে ভালো রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আগামীতে যদি এরকম কোনো দুর্ঘটনা হয় তারা সবসময় আপনাদের পাশে থাকবেন। আরেকটা কথা বলছি, আজকের মতো এখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটাই কথা বলতে চাচ্ছি, আকবর ভুইয়া সহ আকবর ভুইয়া যারা গডফাদার রয়েছে সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেই শাস্তিটা দেখার পর মেজর সিনহা মারা যাবে না, যে শাস্তিটা দেখার পর মেজর সিনহা মারা যাবে না, যে দৃষ্টান্ত স্থাপন করার পর রায়হান মারা যাবে না, যে দৃষ্টান্ত স্থাপন করার পর আর কোনো নিরীহ মানুষ পুলিশের হয়রানির শিকার হবে না। আপনি জানেন আজকে মিথ্যা মামলায় হাজার হাজার মানুষ কোর্টের দরজায় দরজায় কান্না করে, কারাগারে বসে কান্না করে, শুধু পুলিশের হয়রানির জন্য। প্রতিটা গাড়ি কিন্তু আজকে পুলিশি হয়রানির জন্য রাস্তায় চলতে পারে না ভালোভাবে। জানেন কি জন্য? প্রতিটা গাড়ি, প্রতিটা দোকানপাট আজকে পুলিশকে ঘুষ দিয়ে চলতে হয়। প্রতিটা থানায় আজকে জানেন, প্রতিটা থানায় আজকে কিন্তু কি করতে হয়, প্রতিটা থানায় আজকে কেস করতে গেলে, মামলা করতে গেলে মানুষগুলোকে হাজার হাজার টাকা দিতে হয়। তারা কিন্তু আজকে নিরাপদ নয়। বাংলাদেশের এই পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন এবং যে তাদের যে লেখা থাকে বুকের মধ্যে ঐক্য, শান্তি, সেবা, সেটাই নিরাপত্তা, সেটাই যেন হয় এবং তাদের সঙ্গে তাদেরকে এমন ভাবে দমন করুন যারা আইনের সর্বোচ্চ
যে নিয়মগুলা রয়েছে তারা মেনে চলে এবং পুলিশ মানুষের বন্ধু হয়ে ওঠে, পুলিশ মানুষের সেবক হয়ে ওঠে, পুলিশের আস্থা যে পুলিশের উপর মানুষ যেন আস্থা স্থাপন করতে পারে। পুলিশ সুপার, আপনাকে আবার একটা মেসেজ দিতে যাচ্ছি। আপনি যদি আমার মেসেজ, আমার যে লাইভটি দেখে থাকেন, আপনার কাছে একটা মেসেজ আপনি দিব। আপনি জানেন, আপনি প্রতিটা বক্তব্যে কিন্তু জ্বালাময়ী বক্তব্য দিয়ে দেখেন, আর প্রতিটা জ্বালাময়ী বক্তব্য শুনে এই সিলেটের মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু আজকে যে আকবর ভূঁইয়াকে যখন নিয়ে আপনি আপনার পুলিশ সুপার কার্যালয়ে ঢুকলেন, তারপরে যে আপনি বক্তব্যটা দিলেন, বিশ্বাস করেন আপনি চিৎকার শুনেছেন মানুষের, মানুষ আপনাকে ধিক্কার দিচ্ছিল। কেন জানেন? আপনি আজকে মিথ্যাচার করেছিলেন যে আকবর ভূঁইয়াকে প্রশাসন ধরেছে, কোনো লোক ধরে নাই, এটা আপনি বলেছেন, যার কারণে আজকে মানুষ আপনাকে ঘৃণা দিচ্ছে। এখনো সময় রয়েছে, কর্তৃত্বটা তাদেরকে দিন যারা আজকে আকবর ভূঁইয়াকে সত্যি সত্যি গ্রেফতার করে আপনাদের হাতে তুলে দিয়েছে, এবং তাদেরকে ধন্যবাদ দিন, তাদের নিরাপত্তা জোরদার করুন। এটাই আপনার কাছে কামনা করব। আপনি যেভাবে বক্তব্য দিন সেভাবেই যেন আমাদের এই আইনকে সেভাবে পরিচালনা করবেন, সেটাই আপনার কাছে আশা করছি। এবং আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরিশেষে একটাই কথা বলবো, আকবরের আকবরের গডফাদার আকবরের সহযোগী সবার ফাঁসি চাই, তাও জনসম্মুখে চাই। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।